আসসালামু আলাইকুম। আমি আফনান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্তহীন করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। কথা না বাড়িয়ে আমি সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে দুটো মেডিকেলের রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায়। এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচন্ড গরম ছিল, গরমকাল বেশ, কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময়ে রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা ট্রিপ গুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত যে ভাড়া ওনারা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা, দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি চলাচল করে, দিনের বেলা তো কম চলাচল করে, রাতের বেলা তো কোনো কথাই নেই। যখন উথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে, হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো একটি গাড়ি স্পিড ব্রেকার পার হয়, ঠিক যেভাবে ঝাঁকি লাগে অমন একটি ঝাঁকি লাগে, একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে। তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ির যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে এই আসতে চালাও। তখন রফিক সাহেব দেখলেন যে না, ওনারা কোনো কথা বললেন না। এবং রফিক সাহেব একটা বিষয়টা খেয়াল করলেন যে যখন উনি তো এর আগেও এখানে আসছেন, ঠিক যে জায়গাটাতে গাড়িতে ঝাঁকি লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো উঁচু জায়গা ছিল না, তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন? উনি চিন্তা করেন হয়তো বা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল, এই জন্য ঝাঁকি লেগেছে, উনি খেয়াল করতে পারেননি। উনি আর 7-5 ভাবেননি, উনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢোকেন, এই জায়গাটা কিন্তু খুবই নীরব। যারা ওই রাস্তায় কখনো চলাচল করেছেন, এমনকি দিনের বেলাতেও, তারা কিন্তু আপনারা জানেন যে রাস্তার দুই ধারে এখনো পর্যন্ত তেমন কোনো মানব বসতিই নাই, দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই। একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত রাস্তার দুই ধারে ওইভাবে কোনো আপনারা বসতি দেখতে পাবেন না। এখনো তো সামান্য কিছু হয়েছে, আগে তো সেটাও ছিল না। উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী, যিনি ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়িটা থামিয়ে দেন। উনি ভাবেন এখানে হয়তোবা তাদের বাড়ি, এখানে হয়তোবা নামবেন তারা। ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামবো। রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন, পেছনের যে ব্যাক ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান। নামানোর পরে রফিক সাহেব অবাক হয়ে দেখেন যে আশেপাশে, যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, উনি কিছুতেই মিলাতে পারছিলেন না যে একটু আগেই তো উনি নামিয়ে দিয়ে আসছেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তো উনি 7-5 না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে, ওঠেন, গাড়িতে ওঠেন, আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশ সহ ওই যাত্রীদেরকে গাড়িতে তোলেন, তুলে আবার গাড়ি চলা শুরু করে। চলতে 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 হঠাৎ একটি জায়গায়
উনি চলে আসেন সেই জায়গাটি, যেই জায়গাটিতে একটু আগেই 4 জন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন। এবং উনি দেখছেন যে এই 4 জন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা? পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচন্ড ভয় পান, তারপরও গাড়ি থামান, যেহেতু এই জায়গাটাতেই উনি নামিয়ে দিয়ে গেছিলেন তাদেরকে। উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে? তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব? আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। রফিক সাহেব এবারও অবাক হন এবং বিরক্ত হন। তখন উনি বলেন যে আপনারাই বললেন যে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দিলাম, আবার আমি ঘুরে চলে গেলাম, আবার আপনাদেরকে আরিচা থেকে এখানে নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? তখন তারা বলে কি ব্যাপার, আপনি আরিচায় আমাদেরকে পাবেন কোথায়? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদেরকে জোর করে এখানে নামিয়ে দিয়ে গেলেন। তখন উনি বলেন আমি আপনাদেরকে জোর করে কিভাবে নামাবো? লাশ সহকে কেউ জোর করে কাউকে নামায়? এইভাবে ওনাদের সাথে তর্কাতর্কি হয়। যাই হোক, এক পর্যায়ে রফিক সাহেব বলেন আচ্ছা ঠিক আছে ওঠেন, আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খচখচানি হচ্ছিল সেটা যাচ্ছিল না। যে মারা যায়, এই ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু তিনি পরের দিন যখন ঘুমালেন হঠাৎ স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন একটা সাদা কাপড় পরা মেয়ে তাকে ডাকছে, বলছে তুই আমাকে রাস্তার মাঝখানে রেখে চলে গেলি কেন? আমি তোকে ছাড়বো না। এখনো রাশেদুল ভাই ওই মহিলাটাকে প্রায় স্বপ্নে দেখেন। মহিলাটি স্বপ্নে তাকে ভয় দেখায়। তিনি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা পাননি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাবরিনা, টরন্টো থেকে। আমার আজকের ঘটনার শুরুতে প্রাসঙ্গিকভাবেই আমার জব রিলেটেড বর্ণনা দিতে হচ্ছে। বিমান ক্রুদের প্রফেশনাল সেকেন্ড হোম হচ্ছে দুবাই। মেজরিটি ফ্লাইট আগে দুবাই যায়, পরে ওখানে ক্রু চেঞ্জ হয়ে অন্য ডেস্টিনেশনে উড়ে যায়। সেদিন ছিল লন্ডন ফ্লাইট। এই লন্ডন ফ্লাইটের টাইমিং এমন ছিল, ঠিক দুবাই টাইম 2:30 মধ্যরাতে কল টাইম হতো। তারপর জাহাজে উঠে কানেক্টিং ফ্লাইটের সব কিছু বুঝে নিয়ে দুবাই থেকে লন্ডন প্রায় 8 ঘন্টার ওরাল পথ। পিক আপ ড্রপ মিলিয়ে ডিউটি আওয়ার 12 ঘন্টারও বেশি। এই ফ্লাইটের একটাই পজিটিভ সাইড হচ্ছে হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম। ক্রুদের ঘুমের কোনো টাইম টেবিল নাই। বরাবরের মতো সেদিনও হোটেলে চেক ইন করে হট শাওয়ার নিয়ে খেয়ে ঘুমোতে গেলাম। হোটেলটি ছিল লন্ডনের প্রাণকেন্দ্র কেনসিংটন হাই স্ট্রিটে 5 স্টার হোটেল। নামটি মেনশন করছি না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ গলার বাম পাশে ঠান্ডা কিছু স্পর্শে ঘুম ভেঙে যায়। ঘুমের ঘোরেই ডান হাত দিয়ে বুঝতে চেষ্টা করি কি হচ্ছে। রক্তহীন করা সেই অভিজ্ঞতা। ডান হাত দিয়েই আমিও স্পর্শ করে ফেলি কারো হাতের আঙুল, বরফে জমে যাওয়া ঠান্ডা কারো আঙুল। তাহলে পরে মাটিটা এনে আমাকে দিলে পরবর্তীতে আমি ব্যাপারটা সলিউশন দিতে পারবো। তখন তাকে কবিরাজ বলে দেয় যে আপনার অবশ্য ভয় পাওয়ার কোনো কিছু নাই, কারণ আমার কাছে যে জিন আছে আমি সেই জিন দ্বারা চেষ্টা করব আপনাকে প্রোটেক্ট দেওয়ার জন্য। আপনাকে যতই ভয় ভীতি দেখানো হোক আপনি ভয় না পেয়ে আপনি চেষ্টা করবেন কবরের মাটিটা নেওয়ার জন্য। তখন তারা চিন্তা করে যে যেভাবেই হোক যে মাটিটা ব্যবস্থা করতে হবে। তখন আমার এই ফ্রেন্ডের ছোট ভাই রীতিমতো এই সমস্ত ঘটনা আমার এই ফ্রেন্ডকে জানাই সিঙ্গাপুরে। তখন আমার এই ফ্রেন্ডটা জানার পরে তখন আমার ফ্রেন্ডের মনটা সিঙ্গাপুরে আর টিকে না। তখন আমার ফ্রেন্ড মানে কিছুদিনের মধ্যে সে সিঙ্গাপুর থেকে কিছুদিনের 10 দিনের মতো ছুটি নিয়ে আমার ফ্রেন্ড দেশে চলে যায়। তো দেশে গিয়ে সমস্ত ঘটনা মানে এতে মধ্যে আমার ফ্রেন্ড দেশে যাইতে যাইতে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই তার সমস্ত বন্ধু যারা যারা ছিল আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে জানাই দেয়, যেরকম খোঁজ রাখতে যে শনিবার
শনিবার মঙ্গলবারে কে মারা গেছে কবরটার খোঁজ রাখতে এবং অমাবস্যার অপেক্ষা করতে থাকে। এর মধ্যে আমার ওই ফ্রেন্ড দেশে চলে যায়। আমার ফ্রেন্ড দেশে যাওয়ার পরে ফ্রেন্ডকে সমস্ত কিছু ঘটনা খুলে জানানোর পরে তখন আমার ফ্রেন্ডরা মানে ব্যাপারটা নিয়ে অনেক মানে শখিন এবং অনেক মানে মানে কান্নাই ভেঙে পড়ে যে আসলে আমার আম্মার সাথে এরকম হচ্ছে, এই এটা কি কোনো ঠিক কাজ করেছে। সে যা অবস্থায় যেরকম অবস্থা আর কি, এমতো অবস্থায় তারা এক পর্যায়ে মানে মানে তাদের বাসার পাশে একটি গোরস্থান ছিল তাদের এলাকাতে। সেই এলাকাতে মানে কোন এরকম না পেয়ে মানে কবরের সন্ধান না পেয়ে তারা মানে তাদের পরবর্তী এলাকাতে মানে তাদের বাসার থেকে আনুমানিক আধা ঘন্টার মতো রাস্তা, হেঁটে যেতে আধা ঘন্টা লাগবে আমার ওই ফ্রেন্ডের বাসা থেকে। তো সেই কবরস্থানে মানে তারা খোঁজ পায় যে শনিবারের দিন একটি মানে মৃতদেহ দাফন করা হয়েছে। তো এর মতো অবস্থায় তখন তারা মানে খোঁজ নেওয়ার পরে কবরটা চিহ্নিত করে রেখে অপেক্ষা করে অমাবস্যার জন্য। তো এর মতো অবস্থায় মানে অমাবস্যা চলে আসে। তো অমাবস্যা আসার পর তো আমার ওই ফ্রেন্ড তখন চিন্তা করে যে এখন যেহেতু অমাবস্যা চলে আসছে তাহলে ওই মাটিটা তো যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। তখন আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই বলে যে যেভাবেই হোক আমার মায়ের জীবন রক্ষা করতে, যেই মা আমাদের মানে তার সমস্ত কিছু মানে বিক্রি করে তার সুখের তার চিন্তা না করে আমাদের এই সম্পূর্ণ ফ্রিজ হয়ে যায়, এত পরিমাণ মানে ভয় পায়। কিন্তু তার মনের ভিতরে একটাই চিন্তা, আমার আম্মাকে যেভাবে হোক বাঁচাতেই হবে। তো এমতো অবস্থায় সে রাসেল ভাই যখন কবরস্থানে মানে হেঁটে হেঁটে যাচ্ছিল, মানে যাওয়ার সময় বেশ দ্রুত পৌঁছে যায় আর কি। তো যখন ওই বলেছিল যে কবিরাজ যে হয়তো তুমি যখন কবরে হাত দিবে মাটিটা আনার জন্য হয়তো এমন হতে পারে কবরের মধ্য থেকে তোমার হাতটা চেপে ধরছে, কিন্তু তোমার ভয় পাওয়া যাবে না। তো রাসেল ভাই এই মতো অবস্থায় তার মাথায় চিন্তা একটাই, আমার আম্মাকে বাঁচাতে হবে। তো সে কি করে, সে কবরের স্থানে ঢুকে, যখন কবরস্থানের মধ্যে ঢোকার জন্য সে মানে ডান পাওটা কবরের স্থানের মধ্যে দিয়ে দেয় কবরের মধ্যে। তো সাথে সাথে মানে সমস্ত তখন ছিল অনেক মানে জঙ্গল মতো বাঁশের ঝাড় ছিল, অনেক ঘন ঘন বাঁশের ঝোপ ঝাড়, মানে এমনিতে অমাবস্যা রাত দেখার মতো কিচ্ছু যাচ্ছে না। তো রাসেল ভাই মানে এমন বাতাস শুরু হয় হঠাৎ করে, মানে বাতাসের সম্পূর্ণ কিছু মনে হচ্ছে সমস্ত কবর লন্ডভন্ড করে দিচ্ছে, এত পরিমাণে বাতাসে মানে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই ভয়ে মানে সমস্ত ফ্রিজ। কিন্তু তার চিন্তা একটাই, কবরে মাটি নিতেই হবে, আমাকে বাঁচাতে হবে, শুধু তার মনে একটাই চিন্তা। তো এমতো অবস্থায় সে যখন মানে ওই কবরের মাটিতে বিসমিল্লাহ বলে হাত দেওয়ার পরে তখন কোনো সমস্যা হয় না। তখন যখন যে কবরের মানে কবরের ডান হাত দিয়ে মাটিটা নিয়ে কবর থেকে যখন বের হতে লাগে, তখন রাসেল ভাই মনে হচ্ছে যে পিছন থেকে তাকে কেউ মানে এমন অবস্থায় মানে সমস্ত শক্তি দিয়ে তাকে ধরে রাখছে পিছন থেকে, সামনে কোনো মতেই এগোতে পারতেছে না। তো এক পর্যায়ে রাসেল ভাই সে অনেক ধস্তাধস্তির মধ্য দিয়ে মনে হচ্ছে যে মানে কবর থেকে বের হয়ে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, তার মায়ের কণ্ঠ নিয়ে ডাকতেছে বা তার বাবার কণ্ঠ নিয়ে ডাকতেছে, কখনো কখনো তার ভাই বা কখনো অনেক ভয়ঙ্কর আওয়াজ দিয়ে ডাকাডাকি করতেছে, কিন্তু সে কখনো পিছনে ফিরে তাকায় না একবারে ভুলেও। তো এর মধ্যে কবিরাজ তার জিন দ্বারা সবকিছু পর্যবেক্ষণ করে। তো এক পর্যায়ে রাসেল ভাই আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই বলে যে আমি এতক্ষণ ধরে হাঁটতেছি কিন্তু আমার ওই রাস্তা যেন শেষ হচ্ছে না, মানে কত দূর ভাই আপনি একটু দেখেন। দেখেন মাটি আছে। তেমন অবস্থায় কবিরাজের সাথে ওই আমার ওই ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ছোট ভাই কবিরাজের সাথে ওই কূপের মধ্যে যায়। কূপের মধ্যে গিয়ে ওই কবিরাজ একটি মন্ত্র পড়ে, কূপের কাছে গিয়ে ওই একটি মন্ত্র পড়ে ওই কবরের মাটিতে মন্ত্র পড়ে কূপের চারদিকে সুন্দর মতো ছিটিয়ে তখন আমার ছোট ফ্রেন্ডকে বলে যে এটা একটা জিন দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছিল, যদি কোনো এইটা ব্যতীত যদি কেউ এই কূপের মধ্যে এখানে এসে ওই কূপটা তোলার চিন্তা করতো তাহলে তাকে মেরে ফেলতো ওই চিন্তা। তো যেহেতু এখন ওই বন্ধ করে দিয়েছে, তো তখন বলে যে এখন ওই কূপের মধ্যে নেমে ওই কুফরিটা তুলতে হবে, তুললেই আপনার আম্মা সুস্থ করা যাবে ইনশাল্লাহ। তখন রাসেল ভাই কি করে, আমার ফ্রেন্ডের ছোট ভাই নিজে বলে যে আমি নিচে যাব। তখন তারা দড়ি দিয়ে রিক্স নেয় না, তখন তারা চিন্তা করে বাঁশ ছাদ থেকে কাঁচা বাঁশ বড় বড় কুঞ্চি সহ বাঁশ কেটে যাতে সিঁড়ি মতো করে মানে ধরে ধরে নামতে পারে এবং ধরে ধরে অনায়াসে উঠতে পারে। তো আমার ফ্রেন্ডের ছোট ভাই গিয়ে ওই কূপের মধ্যে নেমে কূপের মধ্যে থেকে ওটা যখনই তুলে এনে দেখে রাসেল ভাই ওখানে মানে অনেক
মানে ওই কুফরিটা। তো তখন কবিরাজ বলে এখন যেহেতু এটা ওঠানো হয়েছে, এটাকে একটা দোয়া পড়ে গোরস্থানের মধ্যে মানে জুম্মার দিনে গোরস্থানের মধ্যে মানে এটাকে পুঁতে দিলে পারে তখন আপনার মা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। কিন্তু ওর মধ্যে যে কাপড়টা দেওয়া হয়েছিল, তখন কবিরাজকে জিজ্ঞেস করে এই কাপড়টা কেন দিয়েছেন? তখন ওই কবিরাজ যেটা বলে, এই যে কাপড়টা দেওয়া হয়েছে আপনার আম্মার, এই কাপড়টাতে যতদিন পর্যন্ত মানে আস্তে আস্তে মানে পচতে থাকবে ততদিন মানে আপনার আম্মা ধীরে ধীরে মৃত্যুর করে ঢলে পড়বে। যখন এই কাপড়টা সম্পূর্ণ পচে যাবে তখন মানে আপনার আম্মা মারা যাবে আর কি। তো তখন তারা ভীষণ ভাবে শকি হয়ে তার মানে কবিরাজকে বলে, আপনি যা করেছেন আপনার সবকিছু করণের জন্য আমরা ক্ষমা করে দিলাম আমার মায়ের জানের বিনিময়ে। তো এই কথা বলে তার সে চলে যায় কবিরাজের মতো। তো পরে তার কাছে খোঁজ নেওয়া হয়, সে বলে যে গোরস্থানে সেটা পুঁতে দিয়েছে জুম্মার নামাজের পরে। ধীরে ধীরে আমার ওই ফ্রেন্ডের আম্মা সুস্থ হয়ে ওঠে। রাসেল ভাই এই কথা মানে এই কথাগুলো এই কাহিনীটা বলতে বলতে আমাকে আমার ওই ফ্রেন্ড সাথে সাথে কান্না করে আমার সামনেই রাসেল ভাই তার আম্মাকে ফোন দেয়, এবং তার আম্মা এখনো জীবিত আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। রাসেল ভাই এই ছিল আমার একটি ঘটনা, অত্যন্ত সত্য ঘটনা রাসেল ভাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জাপান ওসাকা শহর থেকে বলছি। তো আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে মূলত একটি জাপানে, আমি যেখানে থাকি আমার বাসার একটু পাশে বলতে 20-25 মিনিট সময় লাগে। তো ওই বাড়িটির ঘটনা। তো বাড়িটি বর্তমানে আপনার নাই, ওটা পুরো ধ্বংস করে দিয়েছে। ওখানে ওই বাড়িটির জায়গা আস্তে আস্তে উপরে উঠে দেখলো যে আপনার মোটামুটি উপরে লাইটিংটা একটু কম, সেক্ষেত্রে আশেপাশের জিনিসগুলো একটু ওরকম অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল। কিন্তু যেটা আমি বললাম যে আপনাকে বোঝা যাচ্ছিল যে কিছু একটা আছে, এবং সেটা কি আছে ওটা এক্স্যাক্টলি বলা যাবে না, কাছে গেলে বোঝা যায়। তো ওইরকম একটা আলো ছিল, কিন্তু উপরে 2 তলাতে আর একটু ডার্ক ছিল। তো সে যেহেতু দেখলো যে 2 তলাতে একটি মানুষ দেখা গিয়েছিল, তো সে ভাবলো হয়তো বা 2 তলা। তো সে যখন উঠে আপনার হাতের বাম পাশ দিয়ে রুম, তো ওখানে রুম বলতে কি প্রথমটা হচ্ছে 2 তলায় উঠলেই মুখের সামনে যে রুমটা সেটা হচ্ছে ওদের এটা কি বলে না ডাইনিং স্পেসের মতো, খাওয়া দাওয়া করে। এর পরেরটা হচ্ছে ওদের বেডরুম বা অনেকে থাকে ওখানে, হচ্ছে ওদের খাট বেড থাকে ওখানে। কিন্তু প্রথম রুম হচ্ছে আপনার ডাইনিং রুম, যেখানে ওদের খাওয়া দাওয়া করে। তো ও দেখলো যে উল্টা, মানে ওই বাসাটা তো উল্টা, ভিতরেরটা তো হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর সামনে হচ্ছে বেডরুম। তো সে বেডরুমটা ক্রস করে আপনার ডাইনিং স্পেসের সামনে যখন গেল, তখন দেখলো যে ওই মেয়েটির পজিশন পর্যন্ত গেল। সে তখন পর্যন্ত সে বুঝে নিল যে মেয়ে, তো ওখানে পজিশন পর্যন্ত গেল। যাওয়ার পরে সে জাপানিজ গ্রিটিংস দিল, দিয়ে তখন বললো যে এই তো আমাদের একটু সমস্যা হচ্ছে, আমরা আপনার বাড়ির পাশেই থাকি। তো মেয়েটি তখন তার দিকে ফিরলো। আসলে ফেরার পরে সে যা দেখলো খুবই মারাত্মক একটি অবস্থা ছিল। সে যেভাবে বললো যে আমি দেখলাম যে একটি মেয়ে আপনার জাপানিজদের মতো চুল, নাক থেকে কপাল পর্যন্ত আপনার চুল দিয়ে ঢাকা, আর নিচের অংশ মুখের ওই গোল অংশটি দেখা যাচ্ছে, এবং ওই মেয়ে কাপড় একদম। তো হঠাৎ পেছন ফিরে দেখে যে একাই মানে কাপড়গুলোর মধ্যে আগুন ধরে যায় এবং দাও দাও করে জ্বলতে থাকে। এবার এর কোনো রিজন পাচ্ছিল না, তো ওরা নিজেদের মধ্যে একটা রিজন দিল যে আমার মেশো হয়তো সিগারেট খাচ্ছিল, সেখান থেকে হয়তো ভেজা কাপড়ে আগুন ধরে গেছে, এরকম একটা ওরা নিজেদের মতো বানিয়ে নিল। অ্যাকচুয়ালি যেটা হয় না, মানে ভিজে কাপড় কি করে আগুন ধরে আমি জানি না। তো আমরা যখন শুনছিলাম ঘটনাটা, তখন আমাদের রিয়াকশনটা এরকম হয়েছিল যে ভিজে কাপড়ে কি করে আগুন ধরে, তো আবার দাও দাও করে জ্বলছে, যেন আমার এমন একটা ভাব ওর মধ্যে কেরোসিন ছিল। তো জল না মানে কেরোসিন ছিল আর কি ওই কাপড়গুলোর মধ্যে। তো এটা একটা সত্যি মানে অদ্ভুত ব্যাপার, এটা অসম্ভব ব্যাপার। তারপরে যেটা হলো আর কি,
আমার মেশো ওই 7-8টা নাগাদ অফিস থেকে ফেরার সময় ওদের বাড়ির সামনে প্রচুর গাছ ছিল, মানে আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো সব ছিল আর কি। তো ও নিচ দিয়ে আসছে, আসার সময় দেখতে পাচ্ছে আম গাছের ডালের মধ্যে কে যেন ঝুলছে। ওটাকে ভালো করে দেখার জন্য সামনে গেছে, সামনে যাওয়ার পর দেখছে যে এরকম গেরুয়া রঙের পোশাক পরা একজন, এবং সে মানে তার মানে মাথা পাতা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু পা দেখা যাচ্ছে শুধু, সে ঝুলছে আর কি। মানে ঝুলছে মানে এটা কি, মানে দুলছে আর কি, গাছের ডালে বসে দুলছে। তো এই ঘটনা দেখার পর আমার মেশো ওখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। আর চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, পূর্ণিমা ছিল সেদিনকে, আর ওদের বাড়ির সামনে যে গেটটা ছিল সেখানেও আলো থাকতো, সুতরাং না দেখার কোনো ব্যাপার নেই। তো মোটামুটি এই হচ্ছে ঘটনা। তারপর বাড়িতে এসে চেপে গেছিল ব্যাপারটা, বলেনি কাউকে। এরপরে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে আমার কাজিনদের সাথে হলো। তো কাজিনদের ব্যাপারটা কি হয়েছিল, ওরা সবাই মিলে যেসব ভাই বোনরা রয়েছে ওরা বসে ওই ঠিক সিঁড়িতে ওঠার যে মানে কি বলবো ছাদে যে সিঁড়ি থাকে আর কি, ছাদে ওঠার যে সিঁড়ি, ঠিক ওইখানটায় বসে বসে আর কি সবাই গল্প করছিল। তো হঠাৎ ওরা দেখছে বা অনুভব করছে যে মানে একজন কেউ মানে দৌড়ে ওপর থেকে নিচে আসছে বা নিচ থেকে ওপরে যাচ্ছে, সে দুমদাম আওয়াজ, কিন্তু ওরা কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু আওয়াজটা অনুভব করতে পারছে। এবং তার পাশ কাটিয়ে মানে ওরা যেখানে বসে আছে ঠিক তার পাশেই মানে এই যে এই মানে হালচাল গুলো হচ্ছে, মানে একবার উপরে যাচ্ছে দৌড়ে, একবার নিচে আসছে, মানে এই অবস্থা। তারপরে যেটা হলো সেটা, ওরা তো খুব ভয় পেয়ে গেল, কাউকে দেখতে পাচ্ছে না, এদিকে বিভৎস আওয়াজ, দুমদাম দুবদাব আওয়াজ হচ্ছে। তারপর ওরা নিচে গিয়ে ব্যাপারটা সবাইকে বললো, তো ওরা খুব একটা পাত্তা দিল না। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে যে ছেলেটি মারা গেছিল তার মায়ের ঘটনা। তো তিনি আর কি মানে বসে বিশ্রাম করছিলেন বারান্দায় বিশ্রাম করতে করতে হঠাৎ করে দেখছে যে ওনার পাশে একটা মাদুর বিছানো ছিল, দেখছে দুটো মানে কাটা হাত আর কি, কালো রঙের, মানে কবজি অবধি দেখা যাচ্ছে আর কি হাতটা, বর্ণনাটা এরকম, সে মাদুর গোটাচ্ছে এবং সেটা বিভৎস, আর কোনো বডি পার্ট নেই, নাথিং। তো এইটা দেখে আর কি প্রচন্ড মানে ভয় পেয়ে যায়, এবং সেটা উনি অজ্ঞান হয়ে যায়, চিৎকার করে, স্বাভাবিক ব্যাপার সেটা। তো সবাই আসে, এসে ওনাকে জল টল দেওয়া হয়, ঠিকঠাক করা হয়, তারপর মানে উনি ব্যাপারটা সবার সঙ্গে শেয়ার করছে ব্যাপার। তো ওরা তারপরে সঙ্গে সঙ্গে এটা শোনার পরে সমস্ত ব্যাগ ট্যাগ প্যাক করে একদম প্রেত গয়ার দিকে রওনা হলো, হয়ে ওখানে গিয়ে সমস্ত কাজ টাজ করলো, এবং কাজ টাজ করার পরে মোটামুটি উপদ্রবটা কিন্তু পরের দিন থেকে অনেক কমে গেল। ওদের বাড়িতে যে উপদ্রব গুলো হতো সেটা কিন্তু অনেকটাই কমে গেল, এবং তার ছাড়াও ওই বাড়িতে অনেক পুজো রিচুয়ালস অনেক করে। তো সে করার পরে যে মহিলাতান্ত্রিক ছিলেন উনি কিন্তু সবার হাতে তাবিজ কবচ বেঁধে দিয়েছিলেন, এটা ফর সেফটি আর কি। আর আমার যে বোন তাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো তার কারণ হচ্ছে যেহেতু ওকে ওরকম করেছিল আর কি, ভয়ানক ব্যাপারটা, সে তো রিস্ক নেয়নি আর কি। তো যাই ওই প্রেত গয়াতে ওই পিন্ডি দান করার পরেই কিন্তু ওদের বাড়িতে উপদ্রবটা একেবারেই কমে গেল, মানে 7 দিনের মধ্যে কমে গেল একদম, একদম নর্মাল, যেন কিছুই হয়নি, মানে এরকম একটা ব্যাপার। আসসালামু আলাইকুম। আমার নাম পরিচয় কিছুই আসলে প্রকাশ করতে যাচ্ছি না। তো আমি আজকে যে স্টোরিটা বলবো এটা হচ্ছে আমার এক পরিচিত ফ্রেন্ডের বড় ভাইয়ের। তো ঘটনা শুরু করি। তো ঘটনাটা হচ্ছে যে বাড়িটার মধ্যে, সে বাড়িটা বর্ণনাটাকে দেই। বাড়িটা হচ্ছে আপনার 4 তলা, আর 4 তলা বাড়ির একটু লম্বা আর কি, সিঁড়ি কোঠাটা মাঝখান দিয়ে। তো পেছনের সাইডটা আপনার হচ্ছে একটা ওই ডোবার মতো। তো ওই ডোবাতে আসলে কেউ যায় না, অনেক বছর যাবতীয় পরিত্যক্ত ময়লা টয়লা ফেলাইছে। তো যেই বড় ভাইয়ের কথাটা বলতেছিলাম, তার একটা বদভ্যাস ছিল, সে রাতের বেলা অনেক সময় মানে অনেক রাত পর্যন্ত 3টা থেকে 4টা পর্যন্ত ছাদের মধ্যে ঘোরাঘুরি করতো। তো একদিন হঠাৎ করে মাঝখানে যে সিঁড়িকোটা, ওই সিঁড়িকোটার মানে একেবারে সামনের দিকে হচ্ছে রাস্তার সাইড। তো ওই রাস্তার সাইড থেকে সে স্মোকিং করে তো ওই হাঁটতে হাঁটতে পেছনের সাইডে আসছে। তো আসার পরে হঠাৎ করে দেখতেছে যে পেছনের সাইডে একটা মানে কালো শেপ দাঁড়ানো। তো সে আসলে চিন্তা করতেছে যে এটা কি কোনো ছায়াটা পড়লো নাকি। তো সে একটু সামনে যায়, তো সামনে যাওয়ার পরে দেখে যে ওই শেপটা আস্তে আস্তে একটু বড় হইতেছে, আর ওই আপনার ওই তার রুমের মধ্যে যায় শুয়ে পড়ছে কাঁথা টাথা নিয়ে। তো তার রুমটা হইতেছে গিয়ে ওই ইসের ওই ডোবার পাশে জানলা আছে। তো ওই আপনার ওই যখন শুইছে
তখন ওই তার নাম ধরে ডাকতেছে, এই নিচে আয়, তারপরে এই দরজা খোল, হ্যাঁ এই আমি তোরে নিতে আসবো, এই ধরনের কথা বলতেছে। তারপরে যেমন মানে খুব খারাপ অবস্থা, 1 সপ্তাহ পর্যন্ত জ্বর ছিল। তারপরে সে হুজুর দেখানো হয়, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ার পরেও ভালো হয় না। তারপরে কবিরাজের কাছে নিয়ে যাওয়া, হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর আর কি বিষয়টা শোনার পরে বলে যে ওই ছাদের মধ্যে তাকে রাত্রিবেলা যেতে নিষেধ করছে, কারণ ওই ছাদের মধ্যে যে জিনিসটা চলাফেরা করে সেটা প্রায় আপনার ওই 300 বছর বয়স ধরে এটাই এই জায়গায় দেখা যাবে। এটা রাস্তা, হ্যাঁ এটা ডোবাইতে থাকে আর কি, ডোবাটাতে থাকে, অনেক পুরানো ডোবাটার মধ্যে থেকে ওইখান দিয়ে অনেক দূরে যায়। তো এই রাস্তার মধ্যে মধ্যরাত্রের বেলা ওই রাস্তার মধ্যে পড়ে গেছিল। তোর কপালটা ভালো ছিল যে ওই ওনার কাছে ওই যে ওই লাইটারটা ছিল, না হলে ওনারে ওই শেষ করে ফেলতো ওই দিনই। তো উনি এরপরে থেকে আর ওই যায় না, ওই ছাদের উপরে যায় না। তো প্রায় সময়তেই আপনার হচ্ছে ওই যে ডোবা থেকে রাত্রেবেলা ঘুমানোর পরে এই দেখে মানে ওই শব্দটা শুনে, ওই যে তুই কাজটা ভালো করিসনি, তোকে যদি আমি আবার পাই তাহলে তোকে আমি একদম মাটির মধ্যে কেড়ে ফেলবো, এই ধরনের কথাটা বলে। তারপরেও মাঝে মাঝে আর কি ভয় টয় পায়। তো এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ।